বাংলাদেশিদের বিভিন্ন দেশের ভিসা পাওয়ার ক্ষেত্রে বাড়ছে ভোগান্তি। সমস্যা সমাধানে চলছে কূটনৈতিক তৎপরতা, বলছে পররাষ্ট্র মন্ত্রণালয়। রাজশাহী অঞ্চলে আশার আলো জাগিয়েছে উচ্ছিষ্ট থেকে উৎপন্ন বায়োগ্যাস। বাসাবাড়ির পাশাপাশি বাণিজ্যিকভাবে ব্যবহার করে গাড়ি চালানো সম্ভব, দাবি প্রকৌশলীর। বিদ্যুৎ সংযোগ না পাওয়ায় নরসিংদীতে 1 বছরও চালু হয়নি 6টি ক্ষুদ্র সেচ প্রকল্প। ইরি আবাদ ব্যাহত হওয়ার আশঙ্কা, বিপাকে হাজার হাজার কৃষক। এবং বেশি লাভের আশায় তামাক চাষে আগ্রহী হয়ে উঠছেন কুষ্টিয়া অঞ্চলের কৃষক। ক্ষতিকর এই চাষে আগ্রহ বাড়াতে আকর্ষণীয় সুবিধা দিচ্ছে সিগারেট কোম্পানিগুলো। দেখছিলেন শিরোনাম। আমন্ত্রণ জানাচ্ছি দেশ ও দেশে বাইরের অর্থ বাণিজ্যের নানা খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন এই সময়ের বাণিজ্যে। আর আপনাদের সঙ্গে আছি আমি ইমতিয়াজ আহমেদ। দর্শক, বাণিজ্যিক খবরে যাওয়ার আগে জেনে আসছি একটি জাতীয় খবর। রাজধানীর ধানমন্ডিতে ঘাতক দালাল নির্মূল কমিটির উদ্যোগে প্রধান বিচারপতি এসকে সিনহার বক্তব্যের প্রতিবাদে আয়োজিত সেমিনারে বক্তব্য রাখছেন বিশিষ্টজনরা। সরাসরি আমরা চলে যাচ্ছি সেখানে। এবং ইট মাস্ট নট বি ওপেন টু দি প্রেস, এটাও আমি বলছি। যদি সেরকম কোনো মন্তব্য প্রধান বিচারপতির বা কোনো বিচারপতির অবজারভেশন থাকে, আর বলতে পারেন আপনারা কি বিচারপতিকে ডিকটেট করবেন? জনগণ বিচারপতিকে ডিকটেট করতে পারে, এর ইতিহাস আমাদের দেশে আছে, পৃথিবীর অনেক দেশেই আছে। সুতরাং এই ডিকটেশন মেনে নিতে হবে যে এই বিচারের কোনো দুর্বলতা যদি থেকে থাকে, আমি ব্যক্তিগতভাবে মনে করি নেই, তারপরেও বলছি যদি থেকে থাকে এবং এই সম্পর্কে যদি কোনো বিচারপতির কোনো অবজারভেশন দিতে হবে, হ্যাঁ অবজারভেশন যদি দিতে হয় তাহলে জাজমেন্টই দিতে হবে, পাবলিকলি না, প্রেসের কাছে না, মিডিয়ার কাছে না, এবং এজলাসে বলে দিলেও সেটা নট টু বি পাবলিশড, এইভাবে দিতে হবে। কারণটা হচ্ছে এই বিচারটি শুধু আমাদের দেশের বিচার না, আমি মনে করি, আপনারা কে কি মনে করেন জানি না, ইট ইজ অ্যান এক্সাম্পল যে পৃথিবীর দেশে দেশে অত্যাচারীরা, গণহত্যাকারীরা, গণধর্ষণকারীরা যে অপরাধ করছে সেই অপরাধের বিচারের এটি একটি দৃষ্টান্ত। আমাদের পরে বহু দেশের বিচার হচ্ছে এবং আমার বিশ্বাস যে অনেক দেশে আমাদের বিচার এর দিকে দৃষ্টি রেখেছে এবং তারা সেই প্রসিডিংসগুলো ফলো করছে এবং ভবিষ্যতেও ফলো করবে। সেই কারণেই এখানে কোনো, আমি কথাটা বলার জন্য দুঃখিত, ফালতু মন্তব্য করার অবকাশ নেই, এটা আমার কাছে আমি মনে করি পরিষ্কার। এই হলো একটি বিষয়। আরেকটি বিষয়, আমাদের এখান থেকে সরকারের কাছে একটা প্রস্তাব বলেন বা অ্যাপিল বলেন বা হোয়াট এভার ইট ইজ বলেন, যাওয়া উচিত যে প্রধান বিচারপতি সম্পর্কে সরকারের চিন্তা ভাবনা করা। যদিও এটি সাংবিধানিক পদ, তারপরেও আমি বলবো চিন্তা ভাবনা করা উচিত। কারণ অনেকগুলি বিষয় আছে যেটি সদস্য বলেছেন, তিনি নিজেই স্বীকার করেছেন তিনি শান্তি কমিটির চেয়ারম্যান থেকে। তাহলে এই নিজামীর প্রধান বিচারপতি হওয়াতে আপত্তি কোথায় আমাকে বলেন? একজন শান্তি কমিটির চেয়ারম্যান যদি বাংলাদেশের সদস্য যদি বাংলাদেশের প্রধান বিচারপতি হতে পারে, তাহলে এই যে নিজামী, যিনি গণহত্যাকারী, গণধর্ষণকারীদের নেতা হোতা, তার বিচারপতি হওয়ার আপত্তি কোথায়, বাধা কোথায়, এটা ব্যাখ্যা আমি চাই। তারপরে হচ্ছে এই বিচার সম্পর্কে তিনি যে মন্তব্য করেছেন, ইট ইজ হাই টাইম, এইটা বাংলাদেশের বিচার ব্যবস্থাকে ধ্বংস করছে। আমি আবার বলছি, প্রধান বিচারপতির এই ধরনের মন্তব্য বাংলাদেশের বিচার ব্যবস্থাকে ধ্বংস করছে, আন্তর্জাতিকভাবে বাংলাদেশের বিচার ব্যবস্থাকে প্রশ্নবিদ্ধ করছে। প্রধান বিচারপতিরও সেই অধিকার নাই যে তিনি তার মন্তব্য দিয়ে আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে আমাদের বিচার ব্যবস্থাকে প্রশ্নবিদ্ধ করতে পারেন, আমাদের আদালতকে প্রশ্নবিদ্ধ করতে পারেন। দর্শক, রাজধানীর ধানমন্ডিতে ঘাতক দালাল নির্মূল কমিটির উদ্যোগে প্রধান বিচারপতি এসকে সিনহার বক্তব্যের প্রতিবাদে সেমিনারে বক্তব্য রাখছেন বিশিষ্টজনরা। আমরা সরাসরি ছিলাম সেখানে। এবার চলে যাচ্ছি অর্থ বাণিজ্যের নিয়মিত খবরে। থাইল্যান্ড, সিঙ্গাপুর ও সংযুক্ত আরব আমিরাতের ভিসা পাওয়া নিয়েই ক্রমেই বাড়ছে ভোগান্তি। গত 2 মাসে এসব দেশে ভ্রমণ ইচ্ছুক 80% বাংলাদেশি নাগরিককে ভিসা দেওয়া হয়নি। এছাড়া যুক্তরাজ্যের ভিসা সেন্টার দিল্লিতে সরিয়ে নেওয়ার পর এক্ষেত্রে আশঙ্কাজনক হারে কমে গেছে বাংলাদেশিদের ভিসা পাওয়ার হার। পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে সমস্যা সমাধানে চলছে কূটনৈতিক তৎপরতা। চলতি সপ্তাহে থাইল্যান্ড সফর করে দেশটির সংশ্লিষ্ট কর্মকর্তাদের সাথে বৈঠক করবেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। এহসান জুয়েলের রিপোর্ট।
চিকিৎসা, ব্যবসা বাণিজ্য, শিক্ষা, পর্যটন সহ বিভিন্ন প্রয়োজনে গড়ে প্রতি বছর 5 লাখের বেশি বাংলাদেশি নাগরিক থাইল্যান্ড, সিঙ্গাপুর এবং আরব আমিরাতে আসা যাওয়া করেন। সম্প্রতি সংশ্লিষ্ট দেশগুলোর ভিসা সেন্টারে আবেদন করার পরও 80% ক্ষেত্রেই মিলছে না ভিসা। সাধারণত 3 থেকে 5 দিনের মধ্যে ভিসা দেয়া হলেও বর্তমানে দিনের পর দিন ঝুলিয়ে রাখা হচ্ছে তা। কোনো কোনো ক্ষেত্রে পাসপোর্ট ফিরে না পাওয়ায় অন্য দেশেও চিকিৎসার উদ্দেশ্যে যেতে পারছেন না রোগীরা। এই অবস্থায় 2 মার্চ থাইল্যান্ডের চার্জ দ্য অ্যাফেয়ার্সকে ডেকে সমস্যার কথা জানায় পররাষ্ট্র মন্ত্রণালয়। চলতি সপ্তাহে পররাষ্ট্র প্রতিমন্ত্রীর থাইল্যান্ড সফরেও বিষয়টি গুরুত্ব দিয়ে আলোচনা করা হবে বলে জানিয়েছেন তিনি। থাই দূতাবাসের সাথে কথা বলেছি, তারা আমাদেরকে অ্যাসিওর করেছেন এটা তারা রিজলভ করবেন এবং আমার একটা পরিকল্পনা আছে এই মাসেরই 8-9 তারিখে থাইল্যান্ড সফরের। আমি প্রত্যাশা করছি থাই যথাযথ কর্তৃপক্ষের সাথে বৈঠকে এবং আমার সেই বৈঠকের একটা মূল এজেন্ডাই থাকবে এই ভিসা প্রক্রিয়াটি যেন আগের পর্যায়ে আবার ফেরত যায়। ব্যয় সংকোচনের দোহাই দিয়ে গত বছর যুক্তরাজ্যের ভিসা সেন্টার ঢাকা থেকে দিল্লিতে সরিয়ে নেওয়া হলে দেশটির ভিসা পেতে শুরু হয় ভোগান্তি। এরপর থেকে আশঙ্কাজনক হারে কমে গেছে ব্রিটিশ ভিসা প্রাপ্তির হার। প্রতিমন্ত্রী বলছেন, ভিসা সেন্টার ঢাকায় ফিরিয়ে আনতে দুদেশেরই রাজনৈতিক প্রচেষ্টা চলছে। পিপলস টু পিপল কন্ট্যাক্ট বৃদ্ধি করা, ব্যবসা বাণিজ্য প্রসার, তো সেই জায়গায় ক্ষতিগ্রস্ত হলে তো তারাও ক্ষতিগ্রস্ত হবেন। তারা কাজ করছেন অব্যাহতভাবে এবং তারা আমাদেরকে বলেছেন যে এই বিষয়টার উন্নতি ঘটবে। তবে দুই পক্ষেরই বেশ জোরালো রাজনৈতিক প্রচেষ্টা আছে যে এটাকে বাংলাদেশে ফিরিয়ে নিয়ে আসার বিষয়। আমরা আশা করছি ফিরিয়ে নিয়ে না আসতে পারলেও এটা সহজীকরণ করা হবে। প্রাপ্ত তথ্য বলছে 2013 সালে যেখানে আবেদনকারীদের 71% যুক্তরাজ্যের ভিসা পেয়েছিলেন, 2015 সালে সে সংখ্যা নেমে এসেছে মাত্র 17%। ইহসান জুয়েল, সময় সংবাদ, ঢাকা। নিজের গরুর খামারের উচ্ছিষ্ট থেকে উৎপন্ন বায়োগ্যাস বাসাবাড়ির পাশাপাশি বাণিজ্যিকভাবে গাড়িতে ব্যবহারের অনুমতি চান রাজশাহীর পুঠিয়ার এক প্রকৌশলী। তার মতে সব উপজেলাগুলোতে এ ধরনের প্লান্ট চালু করা হলে গ্রাম অঞ্চলে গ্যাসের চাহিদা মেটানো সম্ভব। বাণিজ্যিকভাবে সিলিন্ডারে করে বাসাবাড়িতে এই গ্যাস ব্যবহারের অনুমতি থাকলেও গাড়িতে ব্যবহারের ক্ষেত্রে নিষেধাজ্ঞা রয়েছে। হাবিবুর রহমান পাপ্পুর তোলা ছবিতে আরও জানাচ্ছেন সাইফুর রহমান রকি। নতুন করে বাসাবাড়িতে আর গ্যাস সংযোগ দেয়া হচ্ছে না, সরকারের এমন সিদ্ধান্তে যখন আশাহত রাজশাহীবাসী, তখন কিছুটা আশার আলো জাগিয়েছে প্রকৌশলী আব্দুস সালামের প্ল্যান্টের বায়োগ্যাস। শুধু জ্বালানি হিসেবে নয়, তার উৎপন্ন বায়োগ্যাসে চলবে গাড়িও। রাজশাহীর পুঠিয়া বেলপুকুরে 6 বিঘা জমির উপরে প্রতিষ্ঠিত খামারে 70টি উন্নত জাতের গরুর গোবরকে প্রক্রিয়াজাত করে বায়োগ্যাস তৈরি করছেন তিনি। বাণিজ্যিকভাবে সিলিন্ডারজাত করে বাসাবাড়িতে এই গ্যাস ব্যবহারের অনুমতি পেলেও গাড়িতে ব্যবহারের ক্ষেত্রে নিষেধাজ্ঞা রয়েছে। গোবর এবং সমপরিমাণ পানি মিক্স করে ইনলেট চেম্বার থেকে আমরা ডাইজেস্ট চেম্বারে যাই। ডাইজেস্ট চেম্বারে গ্যাস উৎপাদন হওয়ার পর আমাদের এখানে রিফাইনে নিয়ে আসি। রিফাইন থেকে আমাদের কম্প্রেসারের মাধ্যমে আমরা স্টোরেজে দিই। স্টোরেজ দিয়ে ওখান থেকে আমরা সিলিন্ডারে দিই। এখান থেকে আমরা 120 কিউবিক মিটার গ্যাস পাই, যেটাতে আমরা আমাদের 30 লিটারের সিলিন্ডার পাবো 12 থেকে 14টা, যেটার দাম 8 থেকে 10,000 টাকা। এ প্রকৌশলীর মতে প্রতিটি উপজেলায় এ ধরনের প্ল্যান্ট করা হলে গ্রামাঞ্চলে গ্যাসের চাহিদা অনেকাংশে মেটানো সম্ভব। গরুর খামার আছে এবং পোল্ট্রি খামার আছে, পরিকল্পিতভাবে প্রতিটি উপজেলাতে একটা করে হয়। তা আমার মনে হয় গ্যাসের চাহিদা অনেকাংশেই প্রবলেম সলভ করা সম্ভব। হাতের নাগালের মধ্যে গ্যাস পেয়ে অর্থ ও সময় দুটোই সাশ্রয় হচ্ছে বলে জানালেন অনেক গ্রাহক। আমাদের এখান থেকে গ্যাস নিতে যেতে হয় আমাদের পাবনা, না হলে সর্দি, গাড়ি খরচার একটা বিষয় আছে, এই জিনিসটা আমরা সাশ্রয় পাই। চুলাটা কাজটা চালাতে পারি এবং সিএনজি স্টেশনের যেসব ইমার জন্য এখানে গ্যাস নেওয়া যায়। বিস্ফোরক অধিদপ্তরের এই কর্মকর্তা জানান, বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে। সরকারি আইন এবং নীতিমালা না থাকায় ওনাকে আমরা অনুমতি দিতে পারছি না। ওনার গ্যাসটা মূলত বায়োগ্যাস। আমি নিজেও গিয়েছিলাম, যার পরে আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে মৌখিকভাবে আলোচনা হয়েছে। নিজ উদ্যোগে এই প্ল্যান্টটি করতে খরচ হয়েছে প্রায় 40 লাখ টাকা। সাইফুর রহমান রকি, সময় সংবাদ, রাজশাহী। এ সময় বাণিজ্যে আরও যা থাকছে। রাজধানীতে নিম্নমুখী নিত্যপণ্যের পাইকারি বাজার, কমছে আমদানি করা রসুন ও চালের দর, তবে কিছুটা বেড়েছে আলু ও দেশি মসুর ডালের দাম। গাজীপুরে ডাচ বাংলা ব্যাংকের এটিএম বুথ থেকে টাকা লুটের ঘটনায় জড়িত 2 জনকে আটক করেছে পুলিশ। এদের কাছ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে জড়িত অন্যদের আটক ও লুট হওয়া টাকা উদ্ধার করা সম্ভব বলে মনে করছেন তারা।
টাকা লুটের ঘটনার পর আতঙ্কিত এলাকাবাসী নিরাপত্তা জোরদারের দাবি জানিয়েছেন। গাজীপুর প্রতিনিধি সৈয়দ মনিরুল আলমকে সঙ্গে নিয়ে বিস্তারিত জানাচ্ছেন কামরুজ্জামান মামুন। গাজীপুরের কালিয়াকৈরে ডাচ বাংলা ব্যাংকের এটিএম বুথ থেকে টাকা লুটের ঘটনার একদিন পর গত রাতে দুইজনকে আটক করেছে পুলিশ। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃতরা টাকা লুটের সাথে নিজেদের সম্পৃক্ততার কথা স্বীকার করেছে। এছাড়া এই মিশনে 6 জন অংশ নিয়েছিল বলেও জানায় তারা। পুলিশ আরও জানায় আটককৃতদের কাছ থেকে জড়িত অন্যদের নাম জানা গেছে এবং তাদের কাছেই রয়েছে লুট হওয়া টাকা। 2 জন আসামিকে গ্রেপ্তার করেছি। তাদের একজনের কাছ থেকে আমরা মোটামুটি আশার আলো পেয়েছি। সে বলেছে আমাদের সাথে আরো 5 জন ছিল, সেই 5 জনের থেকে আমরা আরো একজনকে নিয়ে মোট 2 জনকে ইতিমধ্যে গ্রেপ্তার করেছি। টাকা উদ্ধার তাদের কাছে হয়নি, টাকার কথা বলছে। তাদের অন্যান্য যারা এর সাথে জড়িত তাদের কাছে আছে, কিন্তু তারা কোনো টাকা পয়সা এখনো ভাগযোগ করেনি, এরকম কথাও তারা বলেছে। লুট হওয়া এটিএম বুথে নতুন নিরাপত্তা রক্ষী নিয়োগ দেয়া হলেও এখনো শুরু হয়নি ব্যাংকিং কার্যক্রম। এই ঘটনায় আতঙ্কিত এলাকাবাসী নিরাপত্তা জোরদারের দাবি জানিয়েছেন। দিন দুপুরে মুখে ডাকাতি হচ্ছে, ভোরবেলা এসে ডাকাতি করে নিয়ে গেল, এটা খারাপ খবর না? এটা তো আমাদের ভয় জাগিয়ে গেল যে আমরাও তো মনে করি ব্যবসা করে টাকাটুকু থাকে এখানে। এইভাবে একটা অঘটন ঘটে গেল, আমাদেরও কোনো ক্ষতি হতে পারে, আমাদেরও টাকা পয়সা নিয়ে চলাফেরা করতে অনেক সমস্যা হতে পারে। গত মঙ্গলবার কালিয়াকৈরে ডাচ বাংলা ব্যাংকের এটিএম বুথের ভল্টে মানি প্ল্যান্ট প্রাইভেট লিমিটেডের কর্মীরা টাকা রাখার সময় হামলা চালিয়ে প্রায় 2 কোটি টাকা ছিনিয়ে নিয়ে যায় দুর্বৃত্তরা। ঘটনার পরদিন সকালে ময়মনসিংহের ফুলবাড়িয়া থেকে ছিনতাই হওয়া 2টি ট্রাঙ্ক উদ্ধার হলেও টাকা পাওয়া যায়নি। এটিএম বুথের এই শাখাটি থেকে গত বুধবার রাতে ভল্টে টাকা রাখার সময় ছিনতাই হয় প্রায় 2 কোটি টাকা। এটিএম কার্ড জালিয়াতি, তারপর এটিএম বুথ থেকে টাকা ছিনতাইয়ের ঘটনায় স্বভাবতই প্রশ্ন ওঠে এটিএম ব্যবস্থা নিয়ে, প্রশ্ন ওঠে এটিএম ব্যবস্থায় গ্রাহকদের অর্থ নিরাপত্তার বিষয়টি নিয়ে। কামরুজ্জামান মামুন, কালিয়াকৈর, গাজীপুর। দেশের আর্থিক খাতে সব প্রতিষ্ঠানকে প্রতিরোধমূলক ব্যবস্থা হিসেবে সাইবার নিরাপত্তা বিষয়ক 10টি পরামর্শ দিয়ে একটি নির্দেশনা জারি করেছে বাংলাদেশ ব্যাংক। গতকাল গণমাধ্যমে এ বিষয়ক পরামর্শ বার্তাটি পাঠানো হয়। প্রতিটি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা বরাবর পাঠানো এই বার্তায় বলা হয়েছে, প্রতিষ্ঠানের পরিচালনা পর্ষদের তত্ত্বাবধানে সাইবার নিরাপত্তা গভর্নেন্স এবং নিরাপত্তা ঝুঁকি মূল্যায়ন করতে হবে। প্রযুক্তিগত দুর্বলতা মূল্যায়ন করে যে কোনো সাইবার বা কারিগরি আক্রমণ মোকাবেলার জন্য পরিকল্পনার কথা বলা হয়েছে। সেই সঙ্গে সব কর্মকর্তা কর্মচারীর জন্য সাইবার নিরাপত্তা বিষয়ক সচেতনতা ও প্রশিক্ষণ কার্যক্রম গ্রহণ সহ নানা পরামর্শ দেওয়া হয়েছে। দর্শক, বাংলাদেশ ভারতের মধ্যকার এশিয়া কাপের ফাইনাল ম্যাচকে সামনে রেখে সকাল 10টা থেকে মিরপুরের টিকিট বিক্রি শুরু হওয়ার কথা ছিল। তবে অতিরিক্ত টিকিট প্রত্যাশীদের কারণে এখনো শুরু হয়নি বিক্রি। এই মুহূর্তে মিরপুরের ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের সামনে আছেন রিপোর্টার রায়হান মাসুদ। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। ধন্যবাদ। এই মুহূর্তে আমরা আছি মিরপুর ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের ঠিক সামনে, যেখানে অগণিত মানুষ, প্রায় 6 থেকে 7 হাজার মানুষ আসছে বাংলাদেশ বনাম ভারতের ম্যাচটি দেখার জন্য, ভারতের ম্যাচটি কেনার টিকিট কেনার জন্য। কিন্তু এখন পর্যন্ত মিরপুর ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের যে শাখা থেকে টিকিট বিক্রি করা হয় সেটি এখনো কাউন্টারটি খোলা হয়নি। তাই এটি বলাই যায় যে অবস্থা খুবই নিকৃষ্টতম অবস্থায় আছে। গত কদিন ধরে আমরা টিকিটের যে আপডেট দিচ্ছিলাম, গত কদিন ধরে আমরা টিকিট বিক্রির যে সংবাদগুলো প্রচার করছিলাম, তার থেকে আজকের অবস্থাটি অনেকটা ভিন্ন। কারণ আজকে টিকিটের চাহিদা অনেক বেশি, সেই তুলনায় টিকিট খুবই কম দেওয়া হয়েছে ব্যাংক কর্মকর্তাদের, এবং প্রচুর পরিমাণে মানুষ আছেন যারা হচ্ছে টিকিট কার খেলা কি খেলা সেটা জানেনই না। সেই তথ্য না জেনেই তারা টিকিট কিনতে দাঁড়িয়ে গেছেন, এবং নিশ্চিতভাবে তাদের সাথে কথা বলে তাদের সম্পর্কে ধারণা নিয়ে বলা যায় যে তারা টিকিট কালোবাজারের জন্য এখানে দাঁড়িয়েছেন। এছাড়া অনেকেই দেখা যাচ্ছে যে টিকিট যারা খেলা দেখার জন্য, শুধু বাংলাদেশের ক্রিকেটকে ভালোবেসে ক্রিকেটের প্রতি যে উৎসাহ যে আগ্রহ আছে তার জন্য খেলা দেখতে দাঁড়িয়েছেন বা টিকিট কিনতে দাঁড়িয়েছেন, তাদের অনেকেই টিকিটের লাইনের সামনের দিকে যেতে পারছেন না এই কালোবাজারিদের যে আগ্রাসনের কারণে। তবে আমরা বলতে পারি বাংলাদেশ এবং ভারতের যে ফাইনালটি, তার যে উৎসাহ, যে আগ্রহ, যে উদ্দীপনা আমরা লক্ষ্য করছি, এশিয়া কাপের যে উন্মাদনা আমরা লক্ষ্য করছি, তা অনেকবারের তুলনায়, তা যে কোনো সিরিজ বা বাংলাদেশের যে কোনো খেলার তুলনায় অনেক বেশি। আমরা দেখতে পাচ্ছি যে প্রচুর পরিমাণে পুলিশ মোতায়েন করা হয়েছে এখানে পরিস্থিতি সামাল দেওয়ার জন্য, এবং প্রচুর পরিমাণে
আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, র্যাব, আনসার এবং এমনকি ধারণা করা হচ্ছে যে বিভিন্ন স্পেশাল ব্রাঞ্চেরও অনেকেই আছেন এখানে আইন শৃঙ্খলা রক্ষা করার জন্য। এবং 2টি সাজোয়া গাড়ি এবং পুলিশের যে গরম পানি ছেটানোর যে গাড়িটি, হলুদ রঙের গাড়ি, সেটিও এখানে উপস্থিত আছে। এবং আশেপাশের যেসব বাস বা জনপরিবহন এখানে যাওয়ার কথা ছিল সেগুলো অনেকটাই রাস্তা আটকে দিয়েছে জনগণের যে জনস্রোত, টিকিটের জন্য যে জনস্রোত, তার ফলে। এবং বাংলাদেশ এবং ভারতের ম্যাচটি আগামীকাল সন্ধ্যা 7:30টায় হবে। সন্ধ্যা 7:30টায়, তার আগেও মিরপুর ইনডোরে টিকিট দেওয়া হবে। কিন্তু এখন পর্যন্ত আমরা যে শেষ তথ্যটি আমরা আপনাদের জানাতে চাচ্ছি যে এখন পর্যন্ত মিরপুর ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের যে শাখাটি মিরপুর 10 নম্বরে অবস্থিত, সেখানে টিকিট বিক্রি এখনো শুরু হয়নি। যদিও সকাল 10টার দিকে টিকিট বিক্রি স্বাভাবিক অবস্থায় শুরু হওয়ার কথা ছিল, তাই সকাল 10টার দিকে টিকিট বিক্রি স্বাভাবিকভাবে শুরু হওয়ার কথা ছিল, কিন্তু এখন পর্যন্ত টিকিট বিক্রির কোনো লক্ষণ দেখা যাচ্ছে না। এবং যে পরিমাণ মানুষ আছে, যে পরিমাণ জনস্রোত আছে আজকে টিকিটের জন্য, বা মানুষ খেলা দেখার জন্য যে আগ্রহ, যে উদ্দীপনা, বা অন্যান্য বিভিন্ন মাধ্যমেরও যে লোকজন যারা হচ্ছে শুধুমাত্র আসার জন্য এখানে টিকিট বিক্রির জন্য, টিকিট কেনার জন্য এসেছেন, এবং কালোবাজারে যে ভিড় দেখা যাচ্ছে, তাতে এতে বলাই যায় যে আজ খুব একটা সুশৃঙ্খল অবস্থায় টিকিট বিক্রি করা সম্ভব হবে না বলেই ধারণা করা হচ্ছে। ধন্যবাদ। দর্শক, বাংলাদেশ ভারতের মধ্যকার এশিয়া কাপের ফাইনাল ম্যাচকে সামনে রেখে সকাল 10টা থেকে মিরপুরে টিকিট বিক্রি শুরু হওয়ার কথা থাকলেও এখনো টিকিট বিক্রি শুরু হয়নি। আর সেই খবরাখবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মী রায়হান মাসুদ। নরসিংদীতে বিদ্যুৎ সংযোগ না পাওয়ায় 1 বছরও চালু হয়নি বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশনের 6টি ক্ষুদ্র সেচ প্রকল্প। এতে চলতি মৌসুমে প্রায় 250 হেক্টর জমিতে ইরি আবাদ ব্যাহত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। বিপাকে পড়েছেন প্রকল্পের আওতাভুক্ত হাজার হাজার কৃষক। আশিকুর রহমান পিয়ালে পাঠানো তথ্য ও কাউসার আহমেদের ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। সেচ সুবিধার জন্য নরসিংদীর রায়পুরা, বেলাবো ও সদর উপজেলায় 2014-15 অর্থ বছরে 6টি ক্ষুদ্র সেচ প্রকল্প নির্মাণ করে বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন BADC। গত বছর ক্ষুদ্র সেচ প্রকল্পগুলোর নির্মাণ কাজ শেষ হলেও বিদ্যুৎ সংযোগের জন্য পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষের কাছে আবেদন করে BADC। আবেদনের পর খুঁটি, লাইন নির্মাণ, ট্রান্সফরমার দেয়া হলেও বিদ্যুৎ সংযোগ না পাওয়ায় চালু হচ্ছে না সেচ প্রকল্পগুলো। এতে চলতি মৌসুমে ইরি আবাদ করতে পারছে না কয়েক হাজার কৃষক। এই বছর লাইন নির্মাণ করে ট্রান্সফরমার উড়াইছে, লাইন দিব করে আমাদেরকে হয়রানি করতেছে। বিদ্যুৎ নাই, পানি পায়, মোটর বন্ধ, তো আর খেত লাগাম কেমন এই দিব দিত না এই বস্তুই করতেছে। পালু মার গেলে আমরা আর এই কেমনি করে কি যাবতীয় যা লাগে মেশিন চালাইতে সব আমরা আনছি, আনার পরে বিদ্যুৎ দেয় না। BADC বলছে নিয়ম অনুযায়ী বিদ্যুৎ সংযোগের আবেদন করা হলেও সংযোগ দিচ্ছে না পল্লী বিদ্যুৎ। বিদ্যুৎ সংযোগের ব্যাপারে আমরা পল্লী বিদ্যুতের সাথে যোগাযোগ করার পরে পল্লী বিদ্যুৎ আমাদেরকে জানিয়েছেন যে তাদের ওভারলোডের জন্য নাকি বিদ্যুৎ সংযোগগুলা দেওয়া যাচ্ছে না। তবে পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষ বলছে গ্রিডের সীমাবদ্ধতার কারণে চলতি বছর নতুন করে সেচ প্রকল্পগুলোতে বিদ্যুৎ সংযোগ প্রদান করা যাচ্ছে না। গ্রিডের আপগ্রেডেশনের কাজ চলমান আছে। আমরা এই জন্যই আশাবাদী 17 সালের শুরুতেই এই BADC যেগুলো লাইন নির্মাণ সম্পন্ন হয়েছে সেগুলো ছাড়াও আরও কোনো সাধারণ গ্রাহকও আবেদন যেগুলো করবে তাদেরকে বিদ্যুৎ সংযোগ দেওয়ার প্রস্তুতি আমরা নিচ্ছি। 1,32,00,000 টাকা ব্যয়ে নির্মিত এসব প্রকল্পের আওতায় 6,300 মিটার ভূগর্ভস্থ সেচ নালার মাধ্যমে প্রায় 250 হেক্টর জমিতে ইরি ধান চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়। সময় সংবাদ, নরসিংদী। পরিবেশ ও স্বাস্থ্য ঝুঁকির কথা জেনেও বেশি লাভের আশায় দিন দিন তামাক চাষে আগ্রহী হয়ে উঠছেন কুষ্টিয়ার 3 উপজেলার কৃষক। ক্ষতিকর তামাক চাষে কৃষকদের বিভিন্ন ধরনের সুবিধা দিয়ে তামাক চাষে আগ্রহ বাড়াচ্ছে সিগারেট কোম্পানিগুলো। জেলা কৃষি বিভাগ বলছে তামাক চাষ বন্ধে কৃষকদের পরামর্শ দেওয়া হচ্ছে। SM রাশিদের রিপোর্ট। কুষ্টিয়া জেলার মিরপুর, ভেড়ামারা, দৌলতপুর উপজেলার বিস্তীর্ণ এলাকা জুড়ে বেড়েই চলেছে তামাকের আবাদ। সিগারেট কোম্পানিগুলোর লোভনীয় প্রস্তাবের ফাঁদে পড়ে ক্ষতি করে ফসল চাষের দিকে ঝুঁকছে এই অঞ্চলের চাষিরা। যেসব জমিতে চাষ হতো ধান, গম, ডাল সহ বিভিন্ন অর্থকারী ফসলের, সেখানে এখন চাষ হচ্ছে তামাকের। এতে পরিবেশের ক্ষতির পাশাপাশি মরণঘাতী বিভিন্ন রোগ বাসা বাঁধছে কৃষকের দেহে। কোম্পানি থেকে ওষুধ দেয়, সার দেয়, আর কি যা লাগে সবই দেয়। কোম্পানির লোকজন আসি বলছে যে তামাকের দাম হবে, ওষুধ পানি সবই দিছে। কৃষকেরা বলছেন অন্য ফসলের চেয়ে তামাক চাষের লাভ অনেক বেশি। যাতে নগদ টাকা আমাদের কিছু আসে সেজন্য আমরা তামাক লাগাই। ধান, পাট এইগুলো যদি আমরা করি খাদ্য ফসল, এতে আমাদের লাভ হয় না। অনেক কৃষকের অভিযোগ কৃষি বিভাগ চাষিদের সাথে এই ব্যাপারে কোনো সমন্বয় করে না। তামাক আবাদ করে ক্ষতি হয় জমির, এটা কোনো সরকারের লোক এসে আমাদেরকে বলে নেই জমির ক্ষতি হয় তামাক লাগালে। আমাদের যেখানে কৃষি অফিসার আছে
এরা কেউ আসে না বা বলে না যে তোমরা ধান করো, পাট করো। অবশ্য কৃষি বিভাগের দাবি, তামাক চাষ বন্ধে কৃষকদের নানা ধরনের পরামর্শ দেওয়া হচ্ছে। এক চাষি 1 বিঘা জমিতে লাউ চাষ করেছে 80,000 টাকা বিক্রি করছে। অর্থাৎ এই ধরনের লাভজনক ফসল আমরা কৃষকদের ভিতর নিয়ে গেছি এবং তারা এগুলো করে নিজেরা হাতে কলমে করে তারপরে কিন্তু গ্রহণ করতেছে। জেলার মিরপুর, দৌলতপুর ও ভেড়ামারা উপজেলায় চলতি মৌসুমে 13,650 হেক্টর জমিতে তামাক চাষ হয়েছে। এসএম রাশেদ, সময় সংবাদ, কুষ্টিয়া। আধুনিক প্রযুক্তি পণ্যের পসরা দেখতে ছুটির দিনে ভিড় জমেছিল রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে। এবারের বাংলাদেশ আইসিটি এক্সপোতে প্রযুক্তি নির্মাতাদের পাশাপাশি অংশ নিয়েছে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। তরুণ প্রজন্মের উদ্ভাবিত বিভিন্ন প্রযুক্তি দেখে মুগ্ধ দর্শনার্থীরা। ক্লাসরুমের চিরচেনা ব্ল্যাকবোর্ড আর চক ডাস্টারের সাথে আমরা সবাই পরিচিত, তবে নতুন প্রযুক্তির সাথে পরিবর্তন এসেছে সেই শিক্ষা উপকরণে। ডিজিটাল এই বোর্ডে যে কোনো কিছুই যেমন অনায়াসে লেখা যাবে, তেমনি মুছে ফেলা যাবে নিমেষেই। বাংলাদেশ আইসিটি এক্সপো 2016-তে প্রদর্শিত এই হোয়াইট বোর্ডটিতে রয়েছে এরকম আরো অনেক সুবিধা। বোর্ডে যেই লেখাটা হয় সেটা আমরা ডাস্টার দিয়ে মুছে ফেলি, বাট এটা এখানে আপনাকে সেটাকে রিপিটেডলি এটা কনস্ট্যান্ট থেকে যাবে। আধুনিক প্রযুক্তি সম্পন্ন ল্যাপটপ থেকে শুরু করে বিশ্বের সর্বশেষ প্রযুক্তি প্রদর্শিত হচ্ছে বাংলাদেশ কম্পিউটার সমিতি ও আইসিটি ডিভিশনের যৌথ উদ্যোগে আয়োজিত এই এক্সপোতে। এই ডিভাইসটা হচ্ছে যে আপনার উপরে পিকচার আছে এবং পিকচারের মধ্যে তারা যদি বাটন প্রেস করে তাহলে এটা বলবে যে সে আসলে কি চায়। আমরা সারা বাংলাদেশে ইন্টারনেট সার্ভিস দিচ্ছে, ব্রডব্যান্ড সার্ভিস দিচ্ছে, আইপি ফোনের সার্ভিস আমরা দিচ্ছে। আসলে স্পেশালি এই ফেয়ারে আমরা আসুসের গান সিরিজটা হাইলাইট করছি। গানে হচ্ছে জি হচ্ছে আপনার গান সিরিজের গেমিং ভার্সন, এন সিরিজটা হচ্ছে মাল্টিমিডিয়া ভার্সন এবং ইউ সিরিজটা হচ্ছে আল্ট্রাবুক ভার্সন। প্রদর্শনীতে বড়দের পাশাপাশি এসেছে নতুন প্রজন্ম। শিশুদের উপযোগী প্রযুক্তির দিকেই তাদের বেশি আগ্রহ। এই ল্যাপটপটা আমার সবচেয়ে ভালো লাগছে, এটা ট্যাবও আছে, ল্যাপটপ আছে, তাই আমার এটা খুব ভালো লাগছে। আমি প্লেন কিভাবে উঠছে, তারপরে রোবট, তারপরে এখানে যে গেম হচ্ছে এগুলো দেখেছি। দেশের বাইরে বিভিন্ন যেসব প্রযুক্তিগুলো বানানো হচ্ছে সেগুলো বাংলাদেশে বানানোর চেষ্টা হচ্ছে, এর ফলে বাংলাদেশ অনেক এগিয়ে যাচ্ছে। এক্সপোতে আধুনিক প্রযুক্তি প্রদর্শনীর পাশাপাশি প্রতিদিন আয়োজন করা হচ্ছে বিভিন্ন ধরনের সেমিনার। বেশ কিছু ব্যতিক্রম ইভেন্ট পাবেন, এখন ব্যতিক্রম ধরনের কিছু ইনোভেশনের একটা স্পট পাবেন। সেমিনারের মাধ্যমে কিন্তু বিভিন্ন প্রযুক্তির ব্যবহার এবং এটা কি আসছে সেগুলো বোঝানো যাচ্ছে। বৃহস্পতিবার থেকে শুরু হওয়া এই প্রদর্শনী চলবে শনিবার পর্যন্ত, আর দর্শনার্থীদের জন্য খোলা থাকবে প্রতিদিন সকাল 10টা থেকে রাত 8টা পর্যন্ত। ইমতিয়াজ আহমেদ, সময় সংবাদ, ঢাকা। দর্শক, বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ ও বাংলাদেশ কম্পিউটার সমিতির যৌথ উদ্যোগে চলছে আইসিটি এক্সপো 2016। আর এই মুহূর্তে সেখানে রয়েছেন আমাদের সহকর্মী কামরুল হাসান সবুজ। সেখানকার খবর জানতে সরাসরি চলে যাচ্ছি তার কাছে। ইমতিয়াজ, যে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে যে আইসিটি এক্সপো 2016 চলছে তার কিন্তু আজকে শেষ দিন। আজকে বিকেলে আনুষ্ঠানিকভাবে সমাপনী ঘোষণা করবেন এবং সেখানে সেই সমাপনী অনুষ্ঠানে অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত উপস্থিত থাকবেন। তো আজকে আমরা এই মুহূর্তে এই এক্সপোর যে ইনোভেশন জোন আছে সেই জোনে আমরা দাঁড়িয়ে আছি। তো এই জোনে কিন্তু বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তাদের বিভিন্ন ক্রিয়েটিভ যে প্রজেক্টর আছে সেই প্রজেক্টরে তাদের প্রজেক্ট কিন্তু প্রদর্শন করছেন এবং সেই তথ্য প্রযুক্তির যে উৎকর্ষতার উন্নয়ন সেই সব কিছু কিন্তু লক্ষ্য রেখে তারা কিন্তু এগিয়ে যাচ্ছে। আমাদের দরকারি, আমাদের দেশের দরকারি, আমাদের তথ্য প্রযুক্তির দরকারি যে জিনিস আছে সেই উদ্ভাবনের দিকে কিন্তু তারা। তো এখানে কিন্তু আমরা বিভিন্ন ধরনের প্রযুক্তি দেখেছি। এখানে কার পার্কিংয়ের কম জায়গাতে কার পার্কিং করা থেকে শুরু করে সোলার সিস্টেমের কিভাবে সর্বোচ্চ শক্তি ব্যবহার করা যায়। তো আমরা এই মুহূর্তে এরকম আমরা কথা বলবো, এখানে যারা অংশ নিয়েছে তাদের সাথে কথা বলবো, তারা কি ধরনের প্রযুক্তি নিয়ে এসেছেন, তাদের কি ধরনের কি আছে। আমরা দেখছি এখানে সূর্যমুখী নামে একটা প্রজেক্ট আছে। তো এই প্রজেক্টের সাথে আমরা কথা বলছি। আপনাদের এই প্রজেক্টের লক্ষ্যটা কি? আমাদের প্রজেক্টের লক্ষ্যটা হচ্ছে, আমাদের যে মেইন অবজেক্টিভটা, যে আমরা সোলার যে এনার্জিটা আমরা অ্যাবজর্ব করছি এটা এফিসিয়েন্সিটা আমরা একটু বাড়িয়ে দেখাতে যাচ্ছি। কারণ মেনলি বেসিক্যালি সোলার প্যানেলের এফিসিয়েন্সি অনেক কম। তো আমরা চাচ্ছি যে ট্র্যাকিং সিস্টেমটা ব্যবহার করে আমরা সারাদিন ধরে যেই সৌরশক্তিটা করতে পারি, অ্যাবজর্ব করতে পারি, ওটার জন্য আমরা ম্যাক্সিমাম অ্যাবজর্বটা করতে পারি। কারণ আমাদের দেশটা সোলার এনার্জির জন্য অনেক ভালো একটা পজিশনে আছে।
এই জন্য। ইমতিয়াজ, আপনি যেমনটা শুনলেন যে এখানে সোলার এনার্জি অর্থাৎ আমরা সূর্যের সাথে এই প্যানেলটা ঘুরবে এবং সর্বোচ্চ শক্তি যেন অ্যাবজর্ব করতে পারে এবং সেটা সেভ করে যেন কাজ করা যায়। তো আমরা আরেকটা প্রজেক্টের সাথে কথা বলবো। তারা ড্রোন নিয়ে এসেছেন এবং এইটার যে নতুনত্ব কি এবং আপনাদের প্রজেক্ট সম্পর্কে কিছু বলেন। আচ্ছা, আমরা আসলে এই জিনিসটা হচ্ছে বাংলাদেশে ফার্স্ট হ্যান্ডমেড আমাদের এটা অক্টাকপ্টার। এর পর্যন্ত অনেকেই বানানোর চেষ্টা করেছে, কিন্তু আমরা নিজের এটা তৈরি করেছি। এটার বিশেষত্বটা কি? এটার বিশেষত্বটা হচ্ছে এখন পর্যন্ত আমরা এটা দিয়ে এরিয়াল ফটোগ্রাফি সেটা করেছি। আমাদের ড্যাফোডিলের পার্মানেন্ট ক্যাম্পাসের একটা ভিউ নিয়েছি। আমরা চাচ্ছি এটাকে মিলিটারি সেক্টরে ইউজ করার জন্য। আচ্ছা, হ্যাঁ ইমতিয়াজ, যেমনটা শুনছিলেন যে ছোট পরিসরের উদ্যোগ বড় পরিসরে ব্যবহার করার জন্য যে সামর্থ্য, যে উদ্ভাবন ক্ষমতা, যে পরীক্ষা নিরীক্ষার কাজ, সেগুলো কিন্তু চলছে এবং এই ইনোভেশন জোনে কিন্তু যারা অংশ নিয়েছেন তাদের কিন্তু আনুষ্ঠানিকভাবে তাদেরও কিন্তু পুরস্কৃত করা হবে এবং এর মধ্যে থেকে সিলেক্টেড যারা তাদেরকে বিশেষ স্বীকৃতি দেওয়া হবে। তো যে বাংলাদেশ যে মেধা সম্পদকে কাজে লাগানোর দিকে এগিয়ে যাচ্ছে, তথ্য প্রযুক্তির দিকে, সেই দিকে এগিয়ে যাওয়ার কিন্তু এটা আরেকটা ধাপ। তো ইমতিয়াজ, এই ছিল আইসিটি এক্সপো 2016 সর্বশেষ এই মুহূর্তে। দর্শক, রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে চলছে আইসিটি এক্সপো 2016, আর সেখানকার খবরাখবর জানাচ্ছিলেন সহকর্মী কামরুল হাসান সবুজ। ঢাকা মেট্রোপলিটন এলাকার বাড়িওয়ালা ও ভাড়াটিয়ার তথ্য পুলিশকে দেয়া নিয়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। বাড়ির মালিকরা বলছেন, হয়রানির আশঙ্কায় অনেক ভাড়াটিয়া ফর্ম পূরণ করতে অস্বীকৃতি ও অনাগ্রহ প্রকাশ করেছেন। আইন বিশেষজ্ঞরা জানান, নিরাপত্তার নামে এভাবে কারো ব্যক্তিগত তথ্য নেয়ার আইনি কোনো ভিত্তি নেই। বাড়িওয়ালা ও ভাড়াটিয়ার তথ্য নেয়ার বৈধতার বিষয়ে আগামীকাল উচ্চ আদালতে শুনানির কথা রয়েছে। আফজাল হোসেনের রিপোর্ট। প্রত্যেকটা মহল্লার মালিক, ভাড়াটিয়া সবার তথ্যাদি থানায় জমা করতে হবে। জঙ্গিবাদ এবং অপরাধ নিয়ন্ত্রণে ঢাকা মেট্রোপলিটন পুলিশের এই উদ্যোগ। এরই মধ্যে অনেক বাড়ির মালিক ও ভাড়াটিয়া ডিএমপি নির্ধারিত ফর্ম পূরণ করে থানায় জমা দিয়েছেন। তবে যারা জমা দিয়েছেন আর যারা দেননি, উভয়ের মধ্যে রয়েছে ব্যক্তিগত তথ্য ব্যবহার করে পুলিশি বা কোনো ধরনের হয়রানির অজানা আতঙ্ক। দিলে কি সুবিধা হবে, কি অসুবিধা হবে, এগুলাতে আবার অসুবিধা আমাদের হয় কিনা, এই সব নিয়েই মানুষ একটু বিভ্রান্তিতে ভুগতেছে। আপনারা বলছেন, আমরা দিচ্ছি, তা আমাদেরকে কোনোভাবে হয়রানি করবেন না। কেউ দিলে হয়তো তাদের মোবাইল নাম্বার দিচ্ছে না, কেউ হয়তো তাদের ভোটার আইডি দিতে চাচ্ছে না। তারা বিশ্বাস করতে পারতেছে না যে তারা ভয়ের মধ্যে আছে যে এগুলা পুলিশের কাছে থাকলে এসব তথ্য নিয়ে পুলিশ আবার আমাদেরকে কোনো ঝামেলা করে কিনা। বিশেষজ্ঞরা বলছেন, অপরাধ দমনে যদি পুলিশের উদ্দেশ্য হয় তাহলে ঢালাওভাবে তথ্য সংগ্রহ না করে সন্ত্রাসী ও জঙ্গিদের তথ্য সংগ্রহের দিকে আরো বেশি নজর দেওয়া উচিত। যারা অপরাধ কিংবা জঙ্গিবাদী তৎপরতা ইতিমধ্যে যারা করেছে, আপনি তাদের একটা ডেটাবেস করেন এবং তাদের জিজ্ঞাসাবাদের মধ্য দিয়ে দেশে বিদেশে কারা জড়িত তাদের ডেটাবেস করেন। সেটা না করে আপনি সাধারণ মানুষকে হয়রানি করছেন কেন? সাধারণ মানুষ তো আর জঙ্গিবাদ কিংবা নাশকতা করে না। এদিকে বিষয়টি গড়িয়েছে উচ্চ আদালতে। তথ্য সংগ্রহ বন্ধের আদেশ চেয়ে এরই মধ্যে হাইকোর্টে রিট করেছেন এক আইনজীবী। তিনি জানিয়েছেন, তথ্য সংগ্রহ এবং সুরক্ষার সুনির্দিষ্ট আইন ছাড়া ডিএমপির মৌখিক নির্দেশে এ ধরনের ব্যক্তিগত তথ্য দিতে বাধ্য নয় কেউই। এই তথ্য সংরক্ষণের জন্য, ডেটা প্রোটেকশনের জন্য একটা আইন হোক, এইটা কেবলমাত্র যে সরকারের যে সুবিধা হবে তা কিন্তু নয়, এটা আমাদের নিজেদেরও নিরাপত্তা বিধানের এখানে ব্যাপার আছে। আমার তথ্যগুলো কোথায় কোথায় মিসইউজ হচ্ছে, সেখানে আমি অন্তত কোথাও না কোথাও কাউকে না কাউকে অন্তত অ্যাকাউন্টেবল আমি করতে পারবো। এ পরিস্থিতিতে অনেকটা স্থবির হয়ে পড়েছে পুলিশের বাড়িওয়ালা ও ভাড়াটিয়ার তথ্য সংগ্রহ কার্যক্রম। যদিও তথ্য দিতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের বেঁধে দেওয়া সময় শেষ হবে 15ই মার্চ। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। কয়েক সপ্তাহ ঊর্ধ্বমুখী থাকার পর রাজধানীর বাজারে কমতে শুরু করেছে আমদানি করা রসুনের পাইকারি দর। সব ধরনের পেঁয়াজ আর আদার দাম স্থিতিশীল থাকলেও কেজিতে 2 থেকে 3 টাকা বেড়েছে আলুর বাজার দর। পাশাপাশি কেজিতে 3 থেকে 5 টাকা পর্যন্ত কমেছে নাজিরশাইল, মিনিকেট সহ অন্যান্য চালের দাম। চিনি, আটা আর মশলার দাম কমতির দিকে থাকলেও চলতি সপ্তাহে বেড়েছে দেশি মসুর ডালের দাম। তবে অধিকাংশ নিত্যপণ্যের দাম কমলেও সে তুলনায় বেচা কেনা হচ্ছে না বলেই দাবি ব্যবসায়ীদের। মাসখানেক ধরেই রাজধানীর পাইকারি বাজারে দফায় দফায় বেড়েছে আমদানি করা রসুনের দাম। প্রকারভেদে প্রতি কেজি রসুনের সর্বোচ্চ দাম উঠেছিল 200 থেকে 240 টাকা পর্যন্ত। তবে চলতি সপ্তাহে এসে রসুনের দাম কিছুটা কমতে শুরু করেছে। তবে আড়তগুলো বলছে কেজিতে 25 থেকে 30 টাকা কমলেও দেশি রসুনের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ দামে আসতে আরো কয়েক সপ্তাহ লাগবে। এদিক থেকে অনেকটাই স্থিতিশীল রয়েছে পেঁয়াজের বাজার। এমনকি আদার দামেও আসেনি পরিবর্তন, তবে কিছুটা বেড়েছে আলুর দাম। আজকে বাজার 170 টাকা 75 টাকা,
চায়না রসুন বাজার কমছে, ম্যাক্সিমাম আরো 1 মাস লাগবে, যেটা নাটোর রসুন বা ফরিদপুর রসুন স্টক করবে যারা। কমতির দিকে রয়েছে সব ধরনের চালের বাজার দরও। এ সপ্তাহে প্রতি কেজি নাজির শাইলের দাম কমেছে 2 থেকে 3 টাকা, মিনিকেট 2 টাকা 50 পয়সা, আর 28 চালের দাম কমেছে 3 টাকা দরে। এমনকি শিগগিরই চালের দাম বাড়বে না বলেও জানিয়েছেন আড়তদাররা। নাজির হচ্ছে আপনার 46 টাকা, মিনিকেট হলো আপনার 44 টাকা। মোকাম থেকে আপনার দামটা ওঠানামা করে। কিছুদিন আগে ছাড়ার জন্য একটু দাম বাড়ছে, বাজার শিথিল হয়েছে, দাম কমছে। তবে বেড়েছে দেশি মসুর, খেসারি আর মুগ সহ অধিকাংশ ডালের দাম। কিছুটা কমেছে ছোলার দাম। নতুন ডাল সরবরাহ শুরু হলেই দাম কমে যাবে বলে মত ব্যবসায়ীদের। মসুরি দেশি বেচতেছি 127-28 টাকা একটা, আর একটা আছে হলো আপনার 111-12 টাকা। দেশি মসুর ডাল উঠে গেলে ধরেন আর সামনে 15 দিন পরে কেজিতে 10 থেকে 20 টাকা কমে যাবে। স্থিতিশীল রয়েছে ভোজ্য তেলের বাজারও। প্রতি কেজি সয়াবিন 88 টাকা আর পাম অয়েল বিক্রি হচ্ছে 63 টাকা দরে। এছাড়া সব ধরনের মশলা, আটা, ময়দা আর গুঁড়ো দুধের দামও রয়েছে অপরিবর্তিত। জুবায়ের ফয়সাল, সময় সংবাদ, ঢাকা। দর্শক, বাংলাদেশ ভারতের মধ্যকার এশিয়া কাপের ফাইনাল ম্যাচকে সামনে রেখে সকাল 10টা থেকে মিরপুরে টিকিট বিক্রি শুরুর কথা থাকলেও এখনো টিকিট প্রত্যাশীদের টিকিট বিক্রি শুরু হয়নি। এই মুহূর্তে মিরপুরে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের সামনে রয়েছেন রিপোর্টার রায়হান মাসুদ। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। আমরা এই মুহূর্তে আছি মিরপুর ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের ঠিক পাশে। আমরা একটু আগে দেখতে পেয়েছি যে প্রচুর পরিমাণে টিয়ার শেল এবং প্রচুর পরিমাণে পুলিশ ফাঁকাগুলি নিক্ষেপ করে যে টিকিট প্রার্থীরা ছিল তাদেরকে এখান থেকে ছত্রভঙ্গ করে দিয়েছে। এবং যারা টিকিট প্রত্যাশীরা তারা বিভিন্ন জায়গায়, তারা ব্যাংকের পিছনে, ব্যাংকের চারপাশে বিভিন্ন জায়গায় এক হয়ে তারা হচ্ছে সংঘবদ্ধ একটি আবারও আক্রমণ করার বা ব্যাংকের কাউন্টারে হামলা চালানোর একটি পায়তারা করছে। কিন্তু পুলিশ বেশ সশস্ত্র ভূমিকায় এখানে এখনো অবস্থান করছে। পুলিশের হাতে এখনো টিয়ার শেল এবং নানা ধরনের লাঠি সোঁটা এবং ফাঁকা গুলি নিয়ে, রাবার বুলেট নিয়ে তারা অপেক্ষা করছে যে যখনই হামলা হবে বা কোনো ধরনের আক্রমণের চেষ্টা করা হবে তখনই তাদের প্রতিহত করা হবে। আমরা জানি যে আগামীকাল ভারত এবং বাংলাদেশের যে ম্যাচটি, যে ফাইনাল ম্যাচটি, এশিয়া কাপের ফাইনাল T20, সেটি সন্ধ্যা 7:30টার সময় শুরু হবে। সেই ম্যাচের টিকিটের জন্যই যে উন্মাদনা ছিল তা এখন বিভৎসতায় রূপ নিয়েছে রীতিমতো। এখন মিরপুর ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের সামনের যে অবস্থান, যে টিকিট প্রার্থীরা ছিল তাদের 10% এখন সেখানে নেই। এবং পুলিশের যে আক্রমণাত্মক অবস্থা তা থেকে আমরা বুঝতে পারছি যে এখন থেকে আরো 1 ঘন্টার মধ্যে টিকিটের কোনো কাউন্টার বা টিকিটের বুথ খোলার কোনো সম্ভাবনা নেই। কিন্তু আমরা যদি একটু চারিপাশের পরিস্থিতি যদি লক্ষ্য করি তাহলে দেখা যায় যে কিছুক্ষণ আগে ব্যাংক কর্মকর্তারা আমাদের আশ্বাস দিয়েছিলেন যে কিছুক্ষণের মধ্যেই, হয়তো বেলা 12টা বা 12:30টার মধ্যেই টিকিট কাউন্টার খোলার একটা আশা ছিল। কিন্তু হঠাৎ করেই যে উচ্ছৃঙ্খল অবস্থা, যে বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছে পুরো এলাকা জুড়ে, তাতে এখন আশা করা যায় না যে টিকিট আবারও বিক্রি করা শুরু হবে স্বাভাবিক বা সুষ্ঠু উপায়ে। এবং আমরা দেখতে পাচ্ছি যে পুলিশের কিছু কর্মীও আহত হয়েছেন, তাদের মাথায় ইট পাটকেল মেরে তাদেরকে আহত করা হয়েছে। আশেপাশে কিছু নির্মাণাধীন বিল্ডিং আছে, সেখানে সেই টিকিট প্রার্থীরা অবস্থান করছে বর্তমানে। সেই নির্মাণাধীন বিল্ডিং থেকে নানাভাবে টুকরো ইট বা বড় ধরনের ইট মেরে তাদেরকে আহত করার চেষ্টা করা হচ্ছে। আমরা আরও দেখতে পাচ্ছি যে এই মিরপুর ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের ঠিক পেছনে একটি জটলা পাকিয়ে আছেন টিকিট প্রার্থীরা। তাদের একটাই আশা যে টিকিট চাওয়া বা টিকিট কেনা, কিন্তু আজ হয়তো সেটি সম্ভব হবে না বলেই ধারণা করা হচ্ছে। এখন আমরা যদি মিরপুর 10-এর দিকে যদি একটু লক্ষ্য রাখি, মিরপুর 10-এর ওভারব্রিজে প্রচুর লোক জড়ো হয়েছে। তাদের অধিকাংশই যে ধারণা করা হচ্ছে, তাদের অধিকাংশই শুধুমাত্র টিকিট বিক্রির জন্যই, টিকিট কেনার জন্যই সেখানে দাঁড়িয়ে আছেন বা অপেক্ষা করছেন, যাতে তাদের উপর কোনো আক্রমণ বা তাদের উপর কোনো ধরনের তাদের উপর কোনো আক্রমণ না করা হয়, সেজন্য তারা একটি নিরাপদ আশ্রয়ে আছেন। এবং পুলিশের যে অবস্থান বর্তমানে দেখা যাচ্ছে, তারা অত্যন্ত তৎপরতার সাথে পরিস্থিতি নিয়ন্ত্রণ করছে। কারণ একটু আগে আমরা বেলা 10টার দিকে টিকিট বিক্রি শুরুর যে স্বাভাবিক সময়, সেই সময় আমরা যা দেখতে পেয়েছিলাম, সেই সময় যে পরিমাণ মানুষ ছিল, এত পরিমাণ মানুষকে আসলে টিকিট দেওয়া কোনোভাবেই সম্ভব হতো না।
এখন আমরা দেখতে পাচ্ছি যে পুলিশের যে সাজোয়া গান আছে সেটি সাজোয়া যে গাড়ি আছে সেটি ঠিক মিরপুর ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের ঠিক সামনে অবস্থান করছে এবং কাউন্টার পুরোপুরি লাগিয়ে দেওয়া আছে এবং তার ঠিক সামনে পুলিশের একটি ভ্যানও আছে যেখানে বেশ কয়েকজনকে আটক করে ভ্যানে তোলা হয়েছে। আমরা আরও দেখতে পাচ্ছি যে যেসব নারীরা টিকিট কেনার জন্য এসেছিল তাদের অধিকাংশই সামনের দিকে ছিল। তাদের সাথে কথা বলে জানা গেছে যে তারা আগামীকালের খেলা সম্পর্কে কোনো তথ্য বা কোনো ধরনের কোনো তথ্য বা কার খেলা কি খেলা এবং এশিয়া কাপের ফাইনাল এই সম্পর্কিত কোনো কিছুই তারা বলতে পারেননি। এ থেকে আমরা ধারণা করে নিতে পারি যে এশিয়া কাপের এসে যারা আছেন তারা অধিকাংশই এ থেকে আমরা ধারণা করে নিতে পারি যে এশিয়া কাপের ফাইনাল থেকে তারা সম্পর্কে খুব একটা জানেন না। তাই আমরা ধারণা করে নিতে পারি যে তারা অধিকাংশই কালোবাজারি বা টিকিট বিক্রির জন্য সেখানে দাঁড়িয়েছিল। এখন আমরা দেখতে পাচ্ছি যে টিকিটের সামনে বেশ কিছু টিয়ার শেল পড়ে আছে, বেশ কিছু ফাঁকা রাবার বুলেট ফুলে আছে এবং সামনে একটি সাজোয়া গাড়ি যেটি থেকে গরম পানি ছেটানো হয়েছিল কিছুক্ষণ আগে, যার ফলে পুরোপুরি ছত্রভঙ্গ হয়ে গিয়েছিল সেই টিকিট প্রার্থীদের যে অবস্থান। এখন আমরা দেখতে পাচ্ছি যে মহিলা পুলিশরা একটি শক্ত অবস্থান নিয়েছে মহিলাদের যারা নারী টিকিট প্রার্থী ছিলেন তাদের বিরুদ্ধে। এখন কিছুক্ষণের মধ্যেই পুরো জায়গাটা খালি হয়ে যাওয়ার আশা করা যাচ্ছে, তবে এখনও আশঙ্কা আছে যে কিছু পরিমাণ বিশৃঙ্খল যারা আছেন তারা হচ্ছে ইটপাটকেল মেরে এই পুলিশের এই অবস্থানকে বা নানাভাবে তাদেরকে হতভম্ব করার চেষ্টা করছে। দর্শক, বাংলাদেশ ভারতের মধ্যকার এশিয়া কাপের ফাইনাল ম্যাচকে সামনে রেখে টিকিট বিক্রি নিয়ে পুলিশ এবং টিকিট প্রত্যাশীদের মধ্যে সংঘর্ষ চলছে মিরপুরে। সেখানকার খবরাখবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মী রায়হান মাসুদ। লেনদেন এবং সূচকের নিম্নমুখী প্রবণতার মধ্য দিয়ে গেল সপ্তাহে কার্যক্রম শুরু হয় ঢাকা স্টক এক্সচেঞ্জে। মিশ্র প্রবণতার মধ্য দিয়ে শেষ হয় লেনদেনের কার্যক্রম। সপ্তাহ শেষে কমে সূচক এবং লেনদেন। সপ্তাহ শেষে লেনদেন কমে 87,37,00,000 টাকা, সূচক কমে 64 পয়েন্ট। সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার ডিএসসিতে লেনদেন হয় 424,33,00,000 টাকা। লেনদেনের এই পরিমাণ এর আগের সপ্তাহের শেষ কার্যদিবসের চেয়ে 35,46,00,000 টাকা কম। এদিন সূচক ছিল 4,536 পয়েন্ট। সূচকের এই পরিমাণ পুরো সপ্তাহের মধ্যে সর্বোচ্চ। দ্বিতীয় কার্যদিবস কিছুটা বাড়লেও তৃতীয় কার্যদিবস আবারও কমে লেনদেন এবং সূচকের পরিমাণ। এই দুই কার্যদিবস লেনদেন থাকে 400 কোটির ঘরে। চতুর্থ কার্যদিবস লেনদেন বেড়ে দাঁড়ায় 578,43,00,000 টাকা। এদিন সূচক ছিল 4,462 পয়েন্ট। লেনদেনের এই পরিমাণ পুরো সপ্তাহের মধ্যে সর্বোচ্চ হলেও সূচকের এই পরিমাণ পুরো সপ্তাহের মধ্যে সর্বনিম্ন। পঞ্চম এবং শেষ কার্যদিবস আবারও কমে লেনদেনের পরিমাণ। এদিন ডিএসসিতে লেনদেন হয় 336,96,00,000 টাকা। এদিন সূচক কিছুটা বেড়ে পৌঁছায় 4,472 পয়েন্টে। লেনদেনের এই পরিমাণ পুরো সপ্তাহের মধ্যে সর্বনিম্ন। গেল সপ্তাহে হাতবদল হওয়া শেয়ারের মধ্যে 72টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম বেড়েছে, কমেছে 231টির এবং অপরিবর্তিত ছিল 24টি প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচুয়াল ফান্ডের দাম। গেল সপ্তাহে শেয়ারের দাম বাড়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে শীর্ষে ছিল অরিয়ন ফার্মা, বাংলাদেশ স্টিল রি-রোলিং মিলস, বিডি ফিন্যান্স, রূপালী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি এবং জাহিন স্পিনিং। অন্যদিকে শেয়ারের দাম কমা প্রতিষ্ঠানগুলোর মধ্যে সিঙ্গার বাংলাদেশ, কাশেম ড্রাই সেলস, সিনো বাংলা ইন্ডাস্ট্রিজ, পূবালী ব্যাংক এবং তাল্লু স্পিনিং উল্লেখযোগ্য। ঈশিতা ব্রহ্ম, সময় সংবাদ, ঢাকা। ব্যক্তি জীবনের সাফল্য অর্জনের স্বীকৃতি হিসেবে 3 নারীকে রাধুনী কীর্তিমতী সম্মাননা 2015 প্রদান করেছে স্কয়ার ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেড। গতকাল রাজধানীর খিলক্ষেতের একটি হোটেলে সম্মাননা দেওয়া হয়। মাদারপুরের সংবাদকর্মী আয়েশা সিদ্দিকা, সংস্কৃতি কর্মী মুশতারি শফি এবং ঠাকুরগাঁয়ের কারুশিল্পী চন্দনা ঘোষকে। অনুষ্ঠানে স্কয়ার গ্রুপের ভাইস চেয়ারম্যান রত্না পাত্র বলেন, আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে এবছর সাংবাদিকতা, সমাজ কল্যাণ এবং ব্যবসায়ী উদ্যোগে অবদানের স্বীকৃতি দেওয়া হচ্ছে। পাশাপাশি এই উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলেও জানান তিনি। এ সময় দৈনিক সমকালের সম্পাদক গোলাম সারোয়ার বলেন, বেসরকারি প্রতিষ্ঠানগুলোর এমন চিন্তাভাবনা বাংলাদেশের নারীদের অর্থনৈতিকভাবে আরও স্বাবলম্বী করতে ভূমিকা রাখবে। রাজধানীর ধানমন্ডিতে ঘাতক দালাল নির্মূল কমিটির উদ্যোগে প্রধান বিচারপতি এসকে সিনহার বক্তব্যের প্রতিবাদে আয়োজিত সেমিনারে বক্তব্য রাখছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। অংশ নয়, এটা অবশ্যই কোনো মতেই সরকারের অংশ নয়। সরকার এটা একটা দলীয় ব্যাপার। ওনারা রাষ্ট্রের অংশ এবং সংবিধানের আনুগত্য, সংবিধানের প্রতি আনুগত্য রেখেই ওনারা ওনাদের দায়িত্ব পালন করবেন। রাষ্ট্রের যে সমস্ত স্তম্ভ আছে আমাদের সংবিধানে পরিষ্কারভাবে আছে, রাষ্ট্রের যে প্রথম ব্যক্তি মহামান্য রাষ্ট্রপতি, তিনিও যে আইনের ঊর্ধ্বে নন, তাকেও ইমপিচমেন্টের সুযোগ আছে। প্রধান বিচারপতি বলুন বা অন্যরা বলুন, ওনারও আইনের ঊর্ধ্বে নন, আমরা তো কেউই নই। কাজেই আইনটা সকলের জন্য সমান। অবশ্যই
হাত কার কতটুকু বড় আমি জানি না, কারণ আইনে যে ক্ষমতা দেওয়া হচ্ছে তার বাইরে কারো কোনো হাত বড় আছে কিনা আমার জানা নেই। সকলের হাতই বড়, তো আইনের মধ্যে, সীমাবদ্ধতার মধ্যে। আইনের বাইরে কারো হাত কোথাও লম্বা থাকার কোনো সুযোগ আমাদের কনস্টিটিউশন অনুসারে নেই। আমি দীর্ঘদিন যাবতে বলে আসছি, যুদ্ধ অপরাধীদের কোনো অপরাধ যদি প্রমাণ হয় তার ন্যূনতম শাস্তি হচ্ছে মৃত্যুদণ্ড, এবং আরও অন্য শাস্তি হওয়া উচিত। আমাদের আইনের ত্রুটি আছে, আমরা আশা করব ভবিষ্যৎ সরকার সেগুলো বিবেচনা করবেন। যেমন জামাত ইসলাম যুদ্ধ অপরাধী দল, কারণ তারা দলগতভাবে অপরাধ করেছে দলীয় সিদ্ধান্ত নিয়ে। হয়তো তার পরের দিন যেভাবে আজকে বিবিসির মতো পত্রিকার যারা মুক্তিযুদ্ধের সময় এত সুন্দরভাবে এই গণহত্যার বিরুদ্ধে, মুক্তিযুদ্ধের সপক্ষে জনমত সৃষ্টি করার জন্য অনন্য সাধারণ ভূমিকা পালন করেছিল, আজকে সেই বিবিসি যখন বলে যে ইসলামিক লিডার যখন বলে সেই যুদ্ধ অপরাধীদেরকে, তখন এই দুঃখ রাখার জায়গা থাকে না। কারণ টাকার কাছেই যদি সব কিছু মানে বন্ধক হয়ে যায় বা সেখানে সব মাথায় যদি বিক্রি হয়ে যায়, তো দুনিয়া কিভাবে চলতে পারে। আমি যে কথা বলতে চেয়েছিলাম যে জামাত ইসলাম দলীয়ভাবে সিদ্ধান্ত নিয়েছে, তাই এটাকে অবশ্যই দ্রুত সময়ের মধ্যে এটাকে নিষিদ্ধ করতে হবে। শুধু নিষিদ্ধ করলে হবে না, তার সম্পদ, এই অবৈধভাবে আহরণ করছে যত সম্পদ বাজেয়াপ্ত করা দরকার। এবং তাই সেখানেই শুধু আমি থেমে থাকতে চাই না, যুদ্ধ অপরাধী এবং এই জামাতের সদস্যদের দুইটি নাগরিক অধিকার খর্ব করা দরকার। এক, যে তারা কোনো রাষ্ট্রীয় মানে সরকারি কোনো চাকরি তারা পেতে পারে না। দ্বিতীয়ত, তাদের কোনো ভোটাধিকার থাকবে না, তারা কোনো ভোটে দাঁড়াতেও পারবে না, ভোট দিতেও পারবে না। এই দুইটা অধিকার কোনো যুদ্ধ অপরাধী থাকে না। আর আমাদের এই বিচার ব্যবস্থা নিয়ে এত কথা বলছেন, আমি যতটুকু জানি নুরেমবার্গ ট্রায়ালের কথা, যারা এত মানে পঞ্চমুখ তাদের সম্পর্কে, মাত্র 18 দিনে হাজার হাজার মানুষের বিচার করেছে। আরে 18 দিনে তো সপ্তাহের নামও পড়া যায় না যে যারা বিচার হয়েছে, এটা তো সম্ভব না। তা 18 দিনে তারা কিভাবে ন্যায় বিচার করলো? কখন তারা যারা অভিযুক্ত ব্যক্তি ছিলেন তাদের বক্তব্য কখন শুনলেন, কখন, সেটা নাকি ন্যায় বিচার। আর আমরা 5 বছর যাবৎ শুনতেই আছি বছরের পর বছর এই অভিযুক্ত ব্যক্তিরা তাদের পক্ষে সাফাই সাক্ষী পর্যন্ত দিচ্ছে, কত রকমের সাক্ষী দিচ্ছে। এত সাক্ষী তো দরকার নেই। নুরেমবার্গ ট্রায়ালের যে কথাটা লেখা আছে, আমি এটা মনে করি এটা খুব প্রণিধানযোগ্য। সরকারি দলিল, পত্রিকায় প্রকাশিত সংবাদ। এবং আমি এ ব্যাপারে বলতে চাই যে সে সময় সরকারি দলিল তো আমরাও তৈরি করিনি, যারা তখন রাষ্ট্র চালাতো তারাই তো দলিল তৈরি করে গেছে। সেখানে জামাত ইসলাম বা এই সমস্ত যুদ্ধ অপরাধীদের কি ভূমিকা ছিল লেখা আছে। এবং দর্শক, রাজধানীর ধানমন্ডিতে আয়োজিত এক সেমিনারে বক্তব্য রাখছিলেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আকম মোজাম্মেল হক। আমরা সরাসরি ছিলাম সেখানে। ফেব্রুয়ারিতে যুক্তরাষ্ট্রে 2,42,000 নতুন কর্মসংস্থান সৃষ্টি হয়েছে। এ হার বিশ্লেষকদের প্রত্যাশার চেয়ে অনেক বেশি। গত জানুয়ারিতে দেশটিতে 1,51,000 মানুষের কর্মসংস্থান সৃষ্টি হয়েছিল। মার্কিন শ্রম অধিদপ্তরের তথ্য অনুযায়ী ফেব্রুয়ারিতেও বেকারত্বের হার জানুয়ারির মতো 4.9% ছিল। এই সময়টায় উৎপাদন খাতে সবচেয়ে বেশি নতুন কর্মসংস্থান সৃষ্টি হয়েছে। অবকাঠামো খাত এবং সরকারি খাতে কর্মসংস্থান সৃষ্টির হার কম। গেল মাসে যুক্তরাষ্ট্রের অর্থনীতি সম্প্রসারিত হয়েছে 1%। মুদ্রাস্ফীতি বাড়ছে ধীর গতিতে। অর্থনীতি স্থিতিশীল থাকলে এমন অবস্থা ফেডের সুদের হার বাড়ানোর সম্ভাবনা রয়েছে। গেল ফেব্রুয়ারিতে কমেছে চীনের উৎপাদন ও উৎপাদনশীল খাতের কার্যক্রম। গেল মাসে দেশটির উৎপাদন খাতের ক্রয় ব্যবস্থাপনা সূচক কমে দাঁড়িয়েছে 49%। অনুৎপাদন খাতের ক্রয় ব্যবস্থাপনা সূচক কমে দাঁড়িয়েছে 52.7%। দেশটির জাতীয় পরিসংখ্যান ব্যুরোর তথ্য অনুযায়ী এ সময়টায় কমেছে অবকাঠামো খাতের কার্যক্রম এবং পাইকারি পণ্য বিক্রির পরিমাণ। তবে বেড়েছে খুচরা বিক্রি, পর্যটক আনাগোনা এবং কুরিয়ার সার্ভিসের পরিমাণ। তবে উৎপাদন খাতের কার্যক্রম 50%-এর নিচে নেমে আসায় একে দেশের অর্থনীতির জন্য ইতিবাচক দেখছেন না বিশ্লেষকরা। তবে এ খাতে কর্মসংস্থান সৃষ্টি হার এখনও ইতিবাচক। আবারও জানিয়ে দিচ্ছি এ সময় বাণিজ্যের শিরোনামগুলো। বাংলাদেশিদের বিভিন্ন দেশের ভিসা পাওয়ার ক্ষেত্রে বাড়ছে ভোগান্তি। সমস্যা সমাধানে চলছে কূটনৈতিক তৎপরতা, বলছে পররাষ্ট্র মন্ত্রণালয়।
রাজশাহী অঞ্চলে আশার আলো জাগিয়েছে উচ্ছিষ্ট থেকে উৎপন্ন বায়োগ্যাস। বাসাবাড়ির পাশাপাশি বাণিজ্যিকভাবে ব্যবহার করে গাড়ি চালানো সম্ভব দাবি প্রকৌশলীর। বিদ্যুৎ সংযোগ না পাওয়ায় নরসিংদীতে 1 বছরও চালু হয়নি 6টি ক্ষুদ্র সেচ প্রকল্প। ইরি আবাদ ব্যাহত হওয়ার আশঙ্কা।